হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে ডিসকাস করব ডব্লিউ.বি. ইয়েটসের লেখা একটি কবিতা, দ্য সেকেন্ড কামিং। তো সম্পূর্ণ কবিতাটি বাংলায় লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। আশা করি ভিডিওটি দেখার পর তোমাদের কবিতাটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো কবিতাটি শুরু করার আগে ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে কিছুটা জেনে নিচ্ছি। তো ডব্লিউ.বি. ইয়েটস তার পুরো নাম তোমরা দেখতেই পাচ্ছ, উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 1865-এ 13 জুন এবং তার মৃত্যু হয়েছিল 1939-এ 28 জানুয়ারি। তো উনি কিন্তু একজন আইরিশ পোয়েট ছিলেন, মানে উনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন ড্রামাটিস্ট এবং রাইটার ছিলেন, কবি হওয়ার পাশাপাশি। এছাড়া কিন্তু তিনি বিংশ শতাব্দীর 20th সেঞ্চুরির একজন বিখ্যাত লেখক ছিলেন সাহিত্যের। আর উনি সাহিত্যের জন্যই লিটারেচারে 1923 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর এই যে কবিতাটি রয়েছে, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, দ্য সেকেন্ড কামিং, এটা কিন্তু তিনি 1919 সালে লিখেছিলেন এবং এই কবিতায় বিভিন্ন খ্রিস্টান ধর্মের বিভিন্ন রূপক ব্যবহার করা হয়েছে। এছাড়াও বিশ্বযুদ্ধের পর ইউরোপের যে পরিবেশ, ইউরোপের যে বর্ণনা, সেটা কিন্তু এই কবিতাটার মধ্যে ফুটে উঠেছে। তো চলো কবিতাটি আমরা লাইন বাই লাইন আলোচনা করে নিচ্ছি। ডব্লিউ.বি. ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং কবিতাটি আধুনিক কবিতার একটি গুরুত্বপূর্ণ কাজ, যা প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বে অরাজকতা, ধ্বংস ও নৈতিক সংকট তুলে ধরে। তো এই কবিতাটি লাইন বাই লাইন ডিসকাশনই করতে যাচ্ছি এখন। তো প্রথম লাইনেই বলা আছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইনটু দ্য ওয়াইডনিং জার। তো এই লাইনটির অর্থ হলো যে বিস্তৃত বৃত্তে বারবার ঘুরছে, মানে একটি বৃত্ত যেটা এভাবে যেটা উপরে ঘুরে যায়, ঠিক উঠে যায়, ঠিক টর্নেডোর মতন, সেরকম একটি বৃত্তের মধ্যে বারবার ঘুরছে। ইয়েটস তার দর্শন ইতিহাসকে দুটি বিপরীতমুখী শক্তির একটি আবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করেন, যাকে তিনি বলেন জায়ার বা ঘূর্ণি। এই লাইনে বোঝানো হয়েছে যে সময় বা সভ্যতা এক ঘূর্ণির মধ্যে রয়েছে, যা এখন নিয়ন্ত্রণ হারিয়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে। এটি একটি পতনের শুরু, এটাই এখানে কিন্তু ইয়েটস বোঝাতে চেয়েছে। এরপরেই বলেছে, দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার। এখানে বলেছে বাজ পাখি আর শুনতে পাচ্ছে না। ফ্যালকনার মানে ফ্যালকনের যে, মানে বাজ পাখির যে প্রশিক্ষক, তার নির্দেশ। এই লাইনটি আধুনিক সমাজে কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের পতন বোঝায়। ফ্যালকন হলো সমাজ বা মানুষ, আর ফ্যালকনার হলো সেই কর্তৃত্ব, নৈতিকতা বা ঈশ্বর। অর্থাৎ মানুষ এখন আর ঈশ্বর বা নীতির নির্দেশ শুনছে না, সবকিছুই যেন দিশাহীন। তারপরে তৃতীয় লাইনে বলেছে, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। এখানে সবকিছু ভেঙে পড়েছে, কেন্দ্র আর টিকে থাকতে পারছে না। এখানে ইয়েটস সভ্যতার ধ্বংস নির্দেশ করেছে। কেন্দ্র মানে সামাজিক কাঠামো, ধর্ম, নৈতিকতা, যা একসময় সবকিছু একত্র রাখতো, এখন তা ভেঙে পড়েছে। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। আর অ্যানার্কি মানে খাঁটি বিশৃঙ্খলা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। অ্যানার্কি শব্দটি নির্দেশ করছে এক ধরনের উন্মত্ত অবস্থা, যেখানে কোনো নিয়ম নীতির স্থান নেই। বিশ্বযুদ্ধের পরে পৃথিবী যেন এক অরাজক পরিস্থিতিতে পতিত হয়েছে। এরপরে ফিফথ লাইনে বলেছে, the blood dimmed tide is loosed and everything the ceremony is enthroned. তো এই লাইনটির মানে সেটা হচ্ছে দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড। এতটুকু মানে হচ্ছে অ্যান্ড এভরিওয়্যার, রক্তে রঞ্জিত জোয়ার ছেড়ে দিয়েছে, মানে চারদিক রক্তে একদম ভরে গেছে, একদম রক্তের স্রোতে ভরে গেছে, আর সর্বত্র তার প্রভাব রয়েছে। এই চিত্রকল্পটি এক ভয়ঙ্কর পরিস্থিতি বোঝায়, যেখানে সহিংসতা, রক্তপাত ও নৈতিক পতনের জোয়ার ছড়িয়ে গেছে। এটি প্রথম বিশ্বযুদ্ধের প্রতিফলনও হতে পারে, ঠিক আছে। আর তারপরে যে বলেছে, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ রন্ড। এখানে নির্দেশতা সমস্ত আচার অনুষ্ঠান ডুবে গেছে, মানে পুরাতন ধর্মীয় আচার, নৈতিকতার চর্চা হারিয়ে গেছে, সমাজ এখন নৈতিক অবক্ষয়ে ডুবে গেছে। দ্য বেস্ট lack of all conviction while the worst are full of passionate intensity. যারা শ্রেষ্ঠ তাদের কোনো দৃঢ় মত নেই, অথচ যারা নিকৃষ্ট, মানে তাদের প্রবল আবেগ আর উন্মত্ততা, কিন্তু তারা কিন্তু পরিপূর্ণ। মানে এখানে বুঝিয়েছে ভালো মানুষরা নির্লিপ্ত, মানে তাদের মধ্যে দ্বিধা রয়েছে, নির্ভরযোগ্য নেতৃত্ব দিতে তারা অক্ষম। অন্যদিকে খারাপই সাহস বা আত্মবিশ্বাস অন্ধভাবে এগিয়ে চলেছে। এটা রাজনৈতিক সামাজিক সংকটের বাস্তবতা তুলে ধরে। নেতা বা নেতৃত্বে থাকা দুষ্ট লোকেরাই এখন সমাজের দিক চালাচ্ছে। The best of all conviction while the worst are full of passionate intensity. তো এই লাইনটির মানে কিন্তু ব্যাখ্যা করলাম। এরপরে বলেছে, শিওরলি সাম রেভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, শিওরলি অ্যাট দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড।
তো শিওরলি সাম রেভেলেশন অ্যাট হ্যান্ড এই কথাটির অর্থ হচ্ছে নিশ্চয়ই কোনো রহস্য বা সত্য উদ্ঘাটন আসন্ন, মানে কিছু একটা হতে চলেছে। ইয়েটস বিশ্বাস করতে ইতিহাস চক্রাকারে চলে, এক চক্রের অবসান নতুন কিছু জন্মের ইঙ্গিত দেয়। এখানে তিনি বুঝতে পারছেন যে কিছু অজানা বা ও গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই দ্বিতীয় আগমন আসন্ন। প্রথাগতভাবে দ্য সেকেন্ড কামিং মানে খ্রিস্টের আগমনকে বোঝায়, যা মুক্তি ও কল্যাণের প্রতীক, কিন্তু এখানে তার রূপ নিচ্ছে এক ভয়ঙ্কর অজানা কিছুতে। The second coming, hardly are those words out when a vast image out of spirituous Monday troubles my sight. দেখো এখানে অনেকটাই বড় একটা লাইনের, এখানে পুরোটাই বিস্তৃত এখানে আলোচনা করছি। যেখানে বলেছে দ্য সেকেন্ড কামিং মানে দ্বিতীয় আগমন, এই শব্দগুলো উচ্চারণ করতেই ঠিক তখনই স্পিরিচুয়াস মান্ডি থেকে উঠে আসে এক বিশাল চিত্র, যা তা আমাকে মানে সেই দৃশ্য আমাকে মানে আমার দৃষ্টিকে ভীত করে তোলে। মানে এখানে এই কবিতায় কবির বিস্ময় আতঙ্ক বোঝা যাচ্ছে এই লাইনগুলিতে। তিনি অনুভব করেছেন যে এই সেকেন্ড কামিং আর পবিত্র নয়, বরং এটা কিনা ভয়ের। স্পিরিচুয়াস মান্ডি হলো বিশ্ব চেতনায় জমে থাকা প্রতীকের ভান্ডার। এখান থেকে কবির মনে উঠে আসে বিশাল এক অদ্ভুত রূপ, যেটাকে কিনা এখানে বলেছে সামওয়্যার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট। কোথাও এটা হতে পারে কোথাও একটা মরুভূমির মধ্যে এসে উইথ এ লায়ন বডি, একটা সিংহের শরীর, অ্যান্ড দ্য হ্যান্ড অফ এ ম্যান, হেড অফ এ ম্যান, আর একটা মানুষের মাথা, একটা মানবের মাথা আর সিংহের শরীর নিয়ে একটা পশু, একটা অদ্ভুত পশুর কথা এখানে বলা হয়েছে। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, যেটা কিনা যে দৃষ্টি সেটা কিন্তু শূন্য এবং সূর্যের মতনই, এটা হচ্ছে প্রখর, মানে এক শূন্য ও নির্মম দৃষ্টি যেন সূর্যের মতন। এরকম একটা পশু যেটা কিনা ফিনিক্সের মতন, পশুটার বর্ণনা এখানে হচ্ছে ফিনিক্স পাখি যে হয় সেটার একটা প্রতীক, সেই ভয়াবহ মূর্তিটি যেটা কিনা কবির মনে ভয়ের উদ্রেক করছে। ঠিক আছে, আর এটা একটা নতুন যুগের ভয়ঙ্কর পূর্বাভাস। তেমনই একটি মূর্তি আবেগহীন ও নির্মম ও মানে দূরত্বপূর্ণ, যেটা কিনা একটা সূর্যের মতো। সূর্য যেমন নিরপেক্ষভাবে সবকিছু, ঠিক আছে, সবকিছুকে নিরপেক্ষভাবে সবকিছুকে জ্বালিয়ে দিতে পারে, সে তেমনি হচ্ছে এই পশুটি। Is moving its slow thighs while all about it real shadows the indignant desert birds. তো বলছে তাকে তার উরু ধরে ধীরে ধীরে নড়ছে, মানে সামনে এগিয়ে আসছে, আর তার চারপাশে এক অশুভ শক্তি ধীরে ধীরে জেগে উঠেছে, এক নতুন কিছু জন্ম, কিন্তু তা শুভ নয়। আর রিয়াল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস এই কথাটির অর্থ হচ্ছে মানে একদম কুবুদ্ধি মরু পাখির ছায়া তার চারপাশে ঘুরছে। মানে এই পাখিরা হয়তো মৃত্যু বা ধ্বংসের প্রতীক, তারা যেন নবজাগরণের অগ্রাহ্য করছে নবজাগরণকে, আর ভয় পাচ্ছে। ঠিক আছে, তো এরকম একটা পরিবেশের কিন্তু সৃষ্টি হয়েছে। তারপরেই দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেইন, দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেইন বাট now I know that 20 centuries of stony sleep were vexed to a nightmare by rocking cradle. এবার বলছে মানে আবার অন্ধকার নেমে এসেছে, কিন্তু আমি জানি মানে দর্শনের পর আবার সবকিছু মুছে যায়, কিন্তু কবি এখন সেই রূপান্তর প্রকৃতি উপলব্ধি করতে পারছেন। যে 20 শতাব্দীর মানে যে 20th সেঞ্চুরি, সেই পাথরের ঘুম মানে স্টোনি স্লিপ বলতে এখানে বোঝানো হয়েছে যিশুর জন্ম থেকে বর্তমান সভ্যতা এক কঠিন শীতল ঘুমে ছিল। সেই মানে স্থবিরতা ভেঙে কিছু নতুন জেগে উঠছে। উই ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই রকিং ক্র্যাডেল, এই কথাটির অর্থ এক দোলনায় দুলে সেই ঘুম থেকে এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রকিং ক্র্যাডেল শিশুর জন্মের প্রতীক, কিন্তু সেই জন্ম মুক্তির নয়, বরং এক ভয়ঙ্কর যুগের সভ্যতার ঘুম এখন এক দুঃস্বপ্নে রূপান্তরিত। And what rub-based its hour round a last sludges towards Bethlehem to be born. তো এখানে বলেছে দেখো, আর কি সেই কর্কশ জন্তু যার সব সময় এসে গেছে। এই এক জন্তু এক নতুন যুগের প্রতীক, মানে এই যে জন্তুটার কথা বলা হয়েছে, যা মানবিক নয় বরং বর্বরতা বা ধ্বংসের বাহক। আর স্লাচেস টুয়ার্ডস বেথলহেম টু বি বর্ন, সে কি আদলে মানে সে কি বেথলহেমের দিকে এগোচ্ছে জন্ম নিতে। তো যেখানে যিশুর জন্ম হয়েছিল বেথলহেম, সেই জায়গাটি, সেই পবিত্র স্থানে জন্ম নিতে যাচ্ছে এক ভয়ঙ্কর অমানবিক শক্তি। এটি একটি পবিত্রতার বিপরীত রূপ, ভবিষ্যতের ধ্বংস। তো ইয়েটস এই কবিতায় ভবিষ্যতের এক কালো রূপ দেখিয়েছেন, যেখানে বিশ্বযুদ্ধ, নৈতিক পতন, বিশৃঙ্খলা মিলিয়ে এক নতুন জন্তুর আবির্ভাব ঘটেছে। এটি মুক্তির বার্তা নয়, বরং এক অন্ধকার সময়ের আগ। আশা করি কবিতাটি তোমাদের বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।